জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। লাঙল প্রতীক নিয়ে পর্দার আড়ালে নানা খেলা। ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে লড়বেন আসিফ মাহমুদ। কলকাতা ছাড়তে বাধা আওয়ামী লীগ নেতাদের, হদিস মিলছে না আসাদুজ্জামান খানের। অবশেষে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর পদত্যাগ, জানালেন পদত্যাগের কারণ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। বহুধা বিভক্ত জাতীয় পার্টিকে নিয়ে পর্দার আড়ালে নানা খেলা চলছে। প্রয়াত প্রেসিডেন্ট হুসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে ৮৬ সনের ১ জানুয়ারি দলটি গঠিত হয়। সেনাশাসক জেনারেল এরশাদ বেসামরিক লেবাস পরিয়ে দেওয়ার জন্য দলটি গঠন করেছিলেন। এরশাদ জীবিত থাকা অবস্থায় এই দল ৩ ভাগে বিভক্ত হয়। ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে আরেকটি জাতীয় পার্টি গঠিত হয় অতি সম্প্রতি। বর্তমানে মূল দল হিসেবে পরিচিত অংশের নেতৃত্বে রয়েছেন এরশাদের ভাই জিএম কাদের। অন্য দুটি অংশে রয়েছেন আনোয়ার হোসেন মঞ্জু ও ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। রৌশন এরশাদ কার সঙ্গে রয়েছেন এটা এখনও স্পষ্ট নয়। পারিবারিক কলহে জিএম কাদেরের সঙ্গে রৌশনের দূরত্ব বেড়ে গিয়েছিল অনেকখানি, যদিও জাতীয় পার্টির একটি ক্ষুদ্র অংশ রয়েছে তার নেতৃত্বে। এই অংশের সাধারণ সম্পাদক কাজী মামুনুর রশিদ বর্তমানে জেলখানায় রয়েছেন। আনিসুল ইসলাম মাহমুদের নেতৃত্বে যে নতুন জোট গঠিত হয়েছে তাতে যোগ দেননি রৌশনপন্থীরা। উল্লেখ্য যে আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদাররা বরাবরই রৌশনের সঙ্গেই ছিলেন। যাই হোক, এখন খেলা শুরু হয়েছে জাতীয় পার্টির প্রতীক লাঙল নিয়ে। বর্তমানে এই প্রতীকটি জিএম কাদেরের দখলে রয়েছে। ব্যারিস্টার আনিস এখন লাঙলে ভাগ বসাতে চান, তাই এখানে সেখানে লবি করছেন লাঙলের জন্য। বলছেন তাদের সঙ্গেই রয়েছে মূল দলটি। আইনত জিএম কাদেরই এখন এই লাঙল প্রতীকের মালিক। নির্বাচন কমিশন তাকেই স্বীকৃতি দিয়েছে, কিন্তু প্রভাবশালী মহলের আনুকূল্যে ব্যারিস্টার আনিস প্রতীকটি যাতে কাউকে না দেয়া হয় সে তৎপরতা শুরু করেছেন। সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, কোনো একটি মহলের আশ্বাস পেয়ে তিনি সমর্থকদের বলছেন যদি তাকে লাঙল না দেয়া হয় তাহলে কেউই পাবে না। লাঙল পেতে ব্যারিস্টার আনিস কেন মরিয়া? পর্যবেক্ষকরা বলছেন ভবিষ্যৎ নির্বাচনের নানা সমীকরণে এই খেলাটি শুরু হয়েছে। খেলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, এতে লাভ কার ক্ষতি কার তা সহজেই অনুমেয়। ঢাকা 10 আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়বেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তায় তিনি এ ঘোষণা দিয়েছেন। ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানমন্ডি, কলাবাগান, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কামরাঙ্গীর চরের একাংশ নিয়ে গঠিত ঢাকা 10 সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড়াচ্ছেন। তিনি বলেন, বড় কোনো রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতা, অসংখ্য নিবেদিত কর্মী, প্রচলিত ব্যবস্থায় প্রয়োজনীয় অর্থ কোনোটিই আমার নেই। আপনাদের সহযোগিতা সমর্থনই আমার একমাত্র অবলম্বন এবং আমার দায়বদ্ধতাও থাকবে শুধুমাত্র আপনাদের প্রতি। হদিস মিলছে না আসাদুজ্জামান খানের। কলকাতায় অবস্থান করা নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ নেতা টেলিফোনে দেশ রূপান্তরকে বলেন, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অনেক নেতাকর্মী ও একাধিক কর্মকর্তা অন্য দেশে যেতে চাইলেও পারছেন না। কলকাতার লোকজন আমাদের সহায়তা করলেও অনেকে আর্থিক সমস্যার মধ্যে আছেন। ভারত সরকারের সিগন্যাল ছাড়া যাওয়া সম্ভব হচ্ছে না। কেন যেতে দেওয়া হচ্ছে না তাও বুঝতে পারছি না। তিনি বলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ফাঁসির রায় হওয়ার পর তাকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না। তিনি কোথায় আছেন বলা যাচ্ছে না। রায় ঘোষণার আগের দিনও তাকে নিউ মার্কেট এলাকায় দেখা গিয়েছিল, তবে তিনি ভারতেই আছেন, অন্য কোনো দেশে যাওয়ার চেষ্টা করছেন। আওয়ামী লীগের কয়েকজন নেতা জানান, শুরুতে পলাতকদের একটা বড় অংশের মধ্যে কোনো সমন্বয় ছিল না। সম্প্রতি বিদেশে অবস্থানরত দলীয় নেতাদের একটি খসড়া তালিকা করেছে দলটি। তালিকা অনুযায়ী প্রায় ২০০০ নেতা ভারত, নেপাল, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন। সহস্রাধিক নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়েছেন, যাদের বড় অংশই রয়েছেন পশ্চিমবঙ্গে। ওই নেতারা বলেন, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, গুগল মিটের মাধ্যমে বিভিন্ন অনলাইন বৈঠক করা হয়। আওয়ামী লীগকে পুনর্গঠিত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশ সূত্র জানায়, আত্মগোপনে থাকা অনেক নেতা নিজেদের নিষ্ক্রিয় বলে দাবি করছেন, তবু বিভিন্ন মহল থেকে অভিযোগ উঠছে কলকাতায় বসে তারা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে কলকাঠি নাড়ছেন। নেতাকর্মীরা হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মাধ্যমে আত্মগোপনে থাকা নেতাদের কাছ থেকে নির্দেশনা পাচ্ছেন। সূত্র আরও জানিয়েছে, ভারতে পলাতক নেতাদের অর্থ শেষ হয়ে যাওয়া, পাসপোর্ট না থাকা বা ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার মতো সমস্যায় রয়েছেন। কেউ কেউ অন্য দেশে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কলকাতা পুলিশের নজরদারি তাদের জন্য বাধা হয়ে দাঁড়িয়েছে। তারা ভারতে থেকেও প্রচ্ছন্ন আত্মগোপনে থাকতে বাধ্য হচ্ছেন। বাংলাদেশ থেকে পালিয়ে আসা নেতাদের বেশিরভাগ শহরাঞ্চলের বাইরে থাকছেন, কেউ শহরে হোটেল বা বাসা ভাড়া করে থাকছেন। দিনের বেলায় তারা বের হন না, রাতে আড্ডা দেন বিভিন্ন স্থানে।
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মেয়াদের মাঝামাঝি সময় পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন। বার্তা সংস্থার রয়টার্সে দেওয়া এক সাক্ষাৎকারে কথা বলেন। তিনি বলেন, নোবেলজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তিনি অপমানিত বোধ করেছেন। প্রেসিডেন্ট হিসাবে শাহাবুদ্দিন বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেও তার এই ভূমিকা কেবল আনুষ্ঠানিকতা মাত্র, কেননা নির্বাহী ক্ষমতা প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার হাতেই ন্যস্ত থাকে। তবে ২৪-এর গণ-অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলনের মুখে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর প্রেসিডেন্ট পদ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সংসদ ভেঙে দেওয়ার পর প্রেসিডেন্টই ছিলেন দেশের শেষ সাংবিধানিক কর্তৃপক্ষ। ৭৫ বছর বয়সী শাহাবুদ্দিনকে ২০২৩-এ হাসিনার আওয়ামী লীগ নির্বিরোধে ৫ বছরের জন্য নির্বাচিত করে। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঢাকার সরকারি বাসভবন থেকে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে শাহাবুদ্দিন বলেন, আমি চলে যেতে আগ্রহী, আমি বেরিয়ে যেতে আগ্রহী। প্রেসিডেন্ট আরও বলেন, যতক্ষণ পর্যন্ত নির্বাচন হচ্ছে না আমাকে চালিয়ে যেতে হবে। সংবিধান অনুযায়ী প্রেসিডেন্ট পদে থাকার ফলেই আমি আমার অবস্থান ধরে রেখেছি। তিনি বলেন, ইউনুস তার সঙ্গে প্রায় ৭ মাস ধরে দেখা করেননি। তার প্রেস বিভাগকেও সরিয়ে নেওয়া হয়েছে। বলেন শাহাবুদ্দিন, সেপ্টেম্বরে সারা বিশ্বের বাংলাদেশ দূতাবাসগুলো থেকে প্রেসিডেন্টের প্রতিকৃতিগুলোও সরিয়ে নেওয়া হলো। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বলেন, সকল কনসুলেট, দূতাবাস এবং হাই কমিশনে প্রেসিডেন্টের প্রতিকৃতি ছিল, তা হঠাৎ করেই রাতারাতি সরিয়ে নেওয়া হলো। তিনি বলেন, মানুষের কাছে একটি ভুল মেসেজ যায়, তারা মনে করে হয়তো প্রেসিডেন্টকে সরিয়ে নেওয়া হবে। আমি খুব অপমানিত বোধ করেছি। প্রেসিডেন্ট শাহাবুদ্দিন বলেন, প্রতিকৃতিগুলো নিয়ে তিনি প্রধান উপদেষ্টাকে লেখেন, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি প্রধান উপদেষ্টার কার্যালয়। প্রেসিডেন্ট জানান, তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের সঙ্গে সর্বক্ষণ যোগাযোগ রেখেছেন। রয়টার্সের ভাষ্য, ২৪-এর জুলাই আগস্টে হাসিনার বিরুদ্ধে হওয়া তীব্র আন্দোলনে সেনাবাহিনীর পক্ষে দাঁড়ায়, যা হাসিনার ভাগ্য নির্ধারণ করে দেয়। প্রেসিডেন্ট বলেছেন, সেনাপ্রধান স্পষ্ট করে দিয়েছেন যে তার ক্ষমতা দখলের কোনো ইচ্ছা নেই। বাংলাদেশে সামরিক শাসনের ইতিহাস থাকলেও ওয়াকারুজ্জামান গণতন্ত্রে ফিরতে চান। প্রেসিডেন্ট বলেছেন, যদিও প্রথমে কিছু শিক্ষার্থী তার পদত্যাগের দাবিতে আন্দোলন করেছে, তবে এখনও কোনো রাজনৈতিক দল এ বিষয়ে তাকে চাপ দেয়নি। পালিয়ে যাওয়ার পর হাসিনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন কিনা এমনও প্রশ্নের জবাব দিতে অস্বীকার করেছেন প্রেসিডেন্ট। তিনি বলেন, প্রেসিডেন্ট হওয়ার পর থেকে তিনি স্বাধীন ছিলেন, তিনি কোনো দলের সঙ্গে যুক্ত ছিলেন না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের প্রতিমুখ শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেওয়া হয়েছে। এর আগে গত ১৩ নভেম্বর হত্যার হুমকি পেয়েছেন বলে অভিযোগ করেছিলেন ওসমান হাদি। তার মোবাইল নম্বরে বিদেশি নম্বর থেকে কল করে ও টেক্সট দিয়ে এসব হুমকি দেওয়া হচ্ছে বলেও জানিয়েছিলেন তিনি।